স্বাগতম সবাইকে নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা অধ্যায় 4 সাধারণ ভগ্নাংশ এর কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। তো এই হচ্ছে আমি, আর এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো দেখো, আজকে টপিকে চলে যাব। আমাদের আজকের টপিকটি হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়, অধ্যায় 4 সাধারণ ভগ্নাংশ। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখব, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা 100% এবং বৃত্তি পরীক্ষার্থীর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমেই রয়েছে ভগ্নাংশ কাকে বলে। ভগ্নাংশ কাকে বলে এই প্রশ্নটি যদি আসে তো আমরা এইভাবে করে উত্তর লিখতে পারি: কোনো বস্তু বা জিনিসের দুই বা ততোধিক সমান অংশে ভাগ করলে যে খণ্ডাংশ পাওয়া যায় তাকে সমস্ত বস্তুর অথবা সমস্ত জিনিসের ভগ্নাংশ বলে। অর্থাৎ আমরা কোনো বস্তু বা জিনিসকে দুইয়ের অধিক সমানভাবে ভাগ করব। ভাগ করার পর আমরা যে খণ্ড পাব সেই খণ্ডাংশগুলোকে সমস্ত বস্তুটার ভগ্নাংশ বলে। অর্থাৎ পুরো বস্তুটার খণ্ড খণ্ড অংশগুলোকে এক একটি ভগ্নাংশ বলে। এই হচ্ছে ভগ্নাংশের সংজ্ঞা, এভাবে করে লিখতে পারো। খুবই গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা। এর পরের প্রশ্ন, ভগ্নাংশ কত প্রকার? মূলত ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ এবং একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। আমাদের গণিত বইয়ে অর্থাৎ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 4 হচ্ছে সাধারণ ভগ্নাংশ নিয়ে, আর অধ্যায় 5 হচ্ছে দশমিক ভগ্নাংশ নিয়ে। সাধারণ ভগ্নাংশের মধ্যে আবার প্রকারভেদ আছে। সাধারণ ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এবং 3 নাম্বারটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো আমরা এখন জানব কোন ভগ্নাংশটা কেমন দেখতে। প্রথমে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে অথবা প্রকৃত ভগ্নাংশ কি, এই প্রশ্ন যদি আসে আমরা লিখব যে ভগ্নাংশের হর অপেক্ষা লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের লবটা ছোট থাকে আর হরটা বড় থাকে। যেমন এই যে 2/4, তারপর 3/7, এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এরপর অপ্রকৃত ভগ্নাংশ কি অথবা অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, এই প্রশ্নের উত্তরে লিখতে হবে যে ভগ্নাংশের হর অপেক্ষা লবটা বড়। অপ্রকৃত ভগ্নাংশের লব বড় থাকে আর হর থাকে ছোট, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। আর প্রকৃত ভগ্নাংশের লবটা ছোট, হরটা বড়। যেমন উদাহরণ দেওয়া আছে 11/7, 3/2, এগুলো। এরপর আমরা শিখব মিশ্র ভগ্নাংশ কি বা মিশ্র ভগ্নাংশ কাকে বলে। মিশ্র ভগ্নাংশে মিশ্রিত অবস্থায় থাকে। কি কি মিশ্রিত অবস্থায় থাকে? একটা পূর্ণ সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশ, এই দুইটা জিনিস একত্রে থাকে অথবা মিশ্রিতভাবে থাকে, মিশে থাকে। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে মিশ্র ভগ্নাংশ। যেসব ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে সেগুলোকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমন এই যে একটা মিশ্র ভগ্নাংশ, এখানে একটা পূর্ণ সংখ্যা আছে এবং একটা প্রকৃত ভগ্নাংশ আছে, এই পুরোটা মিলে হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। এটাকে পড়া হয় 1/7 অথবা 1/3/7। এরপরে যে আরেকটি মিশ্র ভগ্নাংশ আছে এটাকে পড়া হয় 3/5/7। এরপর আমরা শিখব ভগ্নাংশে কয়টি অংশ থাকে। ভগ্নাংশে দুইটি অংশ থাকে, একটি হচ্ছে লব আর একটি হচ্ছে হর। লব থাকে উপরে, অর্থাৎ উপরের সংখ্যাটাকে লব বলে, আর হর থাকে নিচে, নিচের সংখ্যাটাকে হর বলে। তো এটাকে অনেকে এভাবে মনে রাখে যে দুধের হর থাকে উপরে আর অঙ্কের হর থাকে নিচে। তো এইভাবে করে মনে রাখতে পারো। এরপর আমরা শিখব মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হয়। এই প্রশ্ন যদি আসে কিভাবে কথায় লিখবে সেটা শিখে নাও। অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে প্রকাশ করবে, একটা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে প্রকাশ করবে। আমরা অঙ্ক তো করতে পারি, কিন্তু কথায় কিভাবে লিখবো? আমরা লিখবো হর, এই যে আমরা একটা দাগ দিব, নিচে আমরা হর লিখব, আর উপরে লিখব পূর্ণ অংশ গুণ হর। অর্থাৎ পূর্ণ অংশের সাথে আমরা যে হরটা গুণ করি সেটা এভাবে লিখব, আর লবটা যোগ। তো এভাবে করে লিখব। তারপর এখানে দেখো উদাহরণ দেওয়া আছে, যেমন 2/3/7। এই মিশ্র ভগ্নাংশটাকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে সেটাও এখানে দেওয়া আছে। দেখো, হর যে 7 আছে, হর যা আছে তাই, আর পূর্ণ সংখ্যা হচ্ছে 2।
এই 2 আর হর 7 এই দুইটা গুণ হবে, পূর্ণ সংখ্যা আর হর 2 দুইটা গুণ, আর লব আছে 3, এই লব 3টা যোগ করতে হবে। তাহলে কত হয়? 7 দুগুণে 14 আর 3 যোগ করলে 17, 17/7। এই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এরপর আমরা দেখে নিই পরের প্রশ্নটা আছে, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তরের নিয়ম। প্রথমে হচ্ছে লবকে হর দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ যদি থাকে সেটাকে আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। অপ্রকৃত ভগ্নাংশে আমরা জানি লবটা থাকে বড়, তো লবটা যেহেতু বড় সেই লবটাকে আমরা হর দিয়ে ভাগ করব। প্রথম কথা হচ্ছে লবটাকে আমরা হর দিয়ে ভাগ করব। এরপর কিভাবে লিখব? ভাগফলকে আমরা পূর্ণ সংখ্যা লিখব, আর যেটা ভাগশেষ হবে সেটা লবে লিখব, আর যেটা হর ছিল সেটা হরেই থাকবে, অর্থাৎ হর একই থাকবে। আমরা শুধু লবটাকে পরিবর্তন করব, লবটাকে ভাগ করব, ভাগফলটারে পূর্ণ অংশে লিখব, আর যেটা ভাগশেষ থাকবে সেটা আমরা লবে লিখব। এই হচ্ছে কথা। এর পরের প্রশ্নটা হচ্ছে, সমহর বিশিষ্ট ভগ্নাংশ কি? সমহর মানে হর সমান, এই কথাটার মানে হর সমান। যেসব ভগ্নাংশের হর একই অথবা সমান তাদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে। যেমন এই যে এখানে 3টা ভগ্নাংশ দেখতে পাচ্ছি আমরা, 3টা ভগ্নাংশের হরেই কিন্তু 7 আছে, এই যে 7, এখানেও 7, এখানেও 7, এই 3টা ভগ্নাংশ সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এরপর সমলব বিশিষ্ট ভগ্নাংশ কি সেটা শিখে নিই। সমলব মানে লব সমান, আর সমহর মানে হর সমান। তার মানে কি? যেসব ভগ্নাংশের লব সমান বা লব একই তাদেরকে সমলব বিশিষ্ট ভগ্নাংশ বলে। যেমন এই যে এখানে 3টা ভগ্নাংশ দেওয়া আছে, এইগুলোর সবগুলোর লবে 3 আছে, অর্থাৎ সবগুলোর লব কি? সমান বা একই। তাহলে এই ভগ্নাংশগুলো হচ্ছে সমলব বিশিষ্ট ভগ্নাংশ। বুঝতে পেরেছ? এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আছে, সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে কোন ভগ্নাংশ বড়? সমহর বিশিষ্ট ভগ্নাংশ যদি অনেকগুলো ভগ্নাংশ সমান হর থাকে, অনেকগুলো ভগ্নাংশের হর সমান থাকে, অর্থাৎ সমহর বিশিষ্ট থাকে, তাহলে কোন ভগ্নাংশটা বড় হবে? যার লবটা বড় সেই ভগ্নাংশটা বড় হবে, তাই না? এই যে লেখা আছে, যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটা বড়। এরপর শিখব সমতুল ভগ্নাংশ কি। সমতুল ভগ্নাংশ কি? 2 বা ততোধিক ভগ্নাংশের মান সমান হলে তাকে সমতুল ভগ্নাংশ বলে। সমতুল মানে হচ্ছে মান সমান, সমতুল ভগ্নাংশ মানে যে ভগ্নাংশের মান সমান সেগুলোকে সমতুল ভগ্নাংশ বলে। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে 3/7, 6/14, 9/21, এগুলো সমতুল ভগ্নাংশ। কিভাবে দেখো, এই যে 6/14 এটাকে হিসাব করে দেখো 3/7 পাবা, আবার এই যে 9/21 এটাকে হিসাব করে দেখো, হিসাব হবে 7/9, 3/7, এটাই ফিরে পাবা। অর্থাৎ হিসাব মানে কি? লঘিষ্ঠকরণ করলে কিন্তু এই দুইটা ভগ্নাংশ থেকে আমরা এই 3/7 এই ভগ্নাংশটাই পাই, অর্থাৎ এই সবগুলোর মান সমান। তো মান সমান হলে এগুলো হচ্ছে একটা আরেকটা সমতুল ভগ্নাংশ। তারপর দেখো এখানে আছে সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে কোনটি বড়। আমরা একটু আগে শিখলাম সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে কোনটি বড় হয়? যার লব বড় সেটা বড় হয়। আর সমলবের ক্ষেত্রে বিষয়টা পুরাইটাই উল্টা। সমলব মানে লব সমান হবে। তো যে সকল ভগ্নাংশের লব সমান হবে সেগুলোর মধ্যে কোনটা বড় হবে? যার হর ছোট সেটা বড়, অর্থাৎ উল্টা বিষয় হবে। যার হর ছোট হবে সেই ভগ্নাংশটা বড় হবে। যেমন এই যে এখানে 3টা ভগ্নাংশ দেওয়া আছে, এখানে প্রত্যেকটার লব হচ্ছে 3, 3, 3। এখানে সবচেয়ে বড় কোনটা? যার হর ছোট। সবচেয়ে ছোট হচ্ছে 7, তাহলে এটা সবচেয়ে বড়, এজন্য মুখটার দিকে হা করে আছে। তারপর 8, এটা তার চেয়ে ছোট, আর 10-এর চেয়ে বড়, তাহলে এটার মুখ থেকে এটার দিকে হা করে আছে মুখটা। তারপর দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজানো কি। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ঊর্ধ্ব এর উ দিয়ে মনে রাখবা উপরের দিকে। উপরের দিকে মানে কি? নিচ থেকে উপরে, মানে ছোট থেকে বড়। এইভাবে করে মনে রাখলে বিষয়টা খুবই সহজ। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, ক্রমে ভগ্নাংশগুলোকে পরপর লিখে সাজানোকে বলে ঊর্ধ্বক্রম, আর অধক্রমটা এর পুরোটাই বিপরীত, মানে বড় থেকে ছোট ক্রমে ভগ্নাংশগুলোকে পরপর লিখে সাজানোকে বলা হয় অধক্রম। এরপর দেখো লেখা আছে লব ও হর কি। কোনো ভগ্নাংশকে যতগুলো অংশে বিভক্ত করা হয় তার মোট হর
তার মোটকে হর বলা হয় এবং মোট বিভক্ত অংশ হতে যে কয়টি অংশ নেওয়া হয় তাই হচ্ছে লব। মূলত আমরা জানি লব হচ্ছে ভগ্নাংশের উপরেরটা, মানে উপরের সংখ্যাটা, আর হর হচ্ছে ভগ্নাংশের নিচের সংখ্যাটা। কিন্তু এই উপরের সংখ্যাটা আর নিচের সংখ্যাটা এলো কিভাবে সেটা এখানে লেখা আছে। এখানে কি লেখা আছে? কোনো ভগ্নাংশকে যতগুলি অংশে বিভক্ত করা হয় তার মোটকে হর বলা হয়। তার মোটকে হর বলা হয়। অর্থাৎ কোনো একটা জিনিস সেটাকে যত ভাগে ভাগ করবা সেই মোট ভাগের সংখ্যাটাকে হরে লেখা হয়। আর মোট বিভক্ত অংশ হতে যে কয়টি অংশ নেওয়া হয় বা যে কয়টি অংশ বোঝাইতে চাওয়া হয় সেটা লবে লেখা হয়। ঠিক আছে, যদি একটা উদাহরণ দেই, মনে করো তোমাদের বিদ্যালয়ে ছাত্র ছাত্রী মোট আছে 50 জন, তাহলে হরে হবে 50। এখন তাদের মধ্যে ছাত্র আছে 30 জন, তাহলে লবে হবে 30। তাহলে ছাত্র এর সংখ্যার ভগ্নাংশ হবে 30/50। মোট সংখ্যাটা হরে লিখেছি আর যেটাকে বুঝাইতে চেয়েছি ছাত্রের সংখ্যা সেটা আমরা লবে লিখেছি। এই তো। তারপর আছে মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে কি বলা হয়? মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে আমরা সমস্ত পড়ি, এজন্য এটাকে সমস্ত পড়া হয়। এরপর লেখা আছে পূর্ণ সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যা মানে যে সংখ্যাগুলো খণ্ডিত নয়, পুরাপুরি একটা সংখ্যা, কোনো দশমিক থাকবে না, কোনো ভাগে ভাগ করা থাকবে না, পুরাপুরি একটা আস্ত সংখ্যা থাকবে। যেমন 0 এবং সকল ধনাত্মক সংখ্যা এবং সকল ঋণাত্মক সংখ্যা, সংখ্যাগুলো অখণ্ড, এগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয়। কোনো খণ্ড করা যাবে না, অখণ্ড সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয়। সেখানে 0 আছে, ধনাত্মক সংখ্যা আছে এবং ঋণাত্মক সংখ্যা আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি অপ্রকৃত ভগ্নাংশের মান কত? অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1 থেকে বড় হবে, কারণ দেখো অপ্রকৃত ভগ্নাংশে লবটা বড় থাকে। তো যখন এটাকে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করা হয় তখন লবটাকে ভাগ করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়। সেই পূর্ণ সংখ্যাটা অবশ্যই 1 হয়, 1 থেকে বড় হয়, 2 হতে পারে, 3 হতে পারে, অবশ্যই 1 হয় এবং 1-এর সাথে আরও কিছু সংখ্যা থাকে। যেমন আমরা একটা অপ্রকৃত ভগ্নাংশ যদি লিখি, মনে করো 1 আছে, সাথে একটা প্রকৃত ভগ্নাংশ আছে। প্রকৃত ভগ্নাংশটা মনে করো 3/5। তো এখানে একটা সমস্ত সংখ্যা বা একটা পূর্ণ সংখ্যা তো থাকতেই হয় মিশ্র ভগ্নাংশে। অপ্রকৃত থেকেই তো মিশ্র এসেছে, এজন্য মিশ্র দিয়ে বুঝেছি, মিশ্রটা বুঝো। মিশ্র ভগ্নাংশে অবশ্যই একটা পূর্ণ সংখ্যা থাকে। তো এই পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশও থাকে, আর এই পূর্ণ সংখ্যাটা তো অবশ্যই 1 হবে, 1-এর নিচে তো আর হতে পারে না। তাহলে 1 যেহেতু হয়েছে তার সাথে একটা পূর্ণ সংখ্যা আছে, তাহলে এই একটা প্রকৃত ভগ্নাংশ আছে। এই প্রকৃত ভগ্নাংশ থাকা মানে হচ্ছে 1-এর চেয়ে সংখ্যাটা বড়, এই পুরো সংখ্যাটা 1-এর চেয়ে বড়। 1 আছে, সাথে আরও কিছু আছে, মানে 1-এর চেয়ে বেশি আছে, তাই তো? 1 আছে এবং 1-এর সাথে আরও কিছু আছে, মানে 1-এর চেয়ে বেশি আছে। তার মানে কি, অপ্রকৃত থেকে এই যে আমরা মিশ্র পেলাম, এটা থেকে আমরা সহজেই বুঝলাম যে এটার মানটা সবসময় 1-এর চেয়ে বড় হয়। এই জন্য বলা হয়েছে অপ্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1-এর চেয়ে বড় হয়, আর প্রকৃত ভগ্নাংশের মানটা বিপরীত, মানে 1-এর চেয়ে সবসময় ছোট হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ মিলে কোন ভগ্নাংশ গঠিত হয়? তো পূর্ণ সংখ্যা আর প্রকৃত ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ গঠিত হয়, সেটা আমরা জানি। এরপর আছে একই পরিমাণকে কোনো কোনো ভগ্নাংশে প্রকাশ করা যায়। একই পরিমাণকে কোন কোন ভগ্নাংশে প্রকাশ করা যায়? অর্থাৎ পরিমাণটা একই থাকবে, কিন্তু সেটাকে আমরা 2টা ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে অপ্রকৃত, একটা হচ্ছে মিশ্র। আমরা জানি অপ্রকৃত থেকেই মিশ্র আসে, আবার মিশ্র থেকেও অপ্রকৃত বানানো যায়। মানে কি, দুইটার পরিমাণটা একই কিন্তু রূপটা ভিন্ন, ভিন্ন ভিন্নভাবে প্রকাশ করি। এজন্য আসলে এই দুইটার মান একই বা পরিমাণ একই, কিন্তু দুইটার মানটা এক, দুটাকে আমরা ভিন্ন ভিন্নভাবে প্রকাশ করি। এরপর দেখো এখানে লেখা আছে প্রকৃত ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ কি? অপ্রকৃত ভগ্নাংশ। এরপর ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ করার অর্থ কি? অর্থ হচ্ছে লবের সাথে লব গুণ আর হরের সাথে হর গুণ, মানে লবকে লব দ্বারা গুণ এবং হরকে হর দ্বারা গুণ, এই হচ্ছে ভগ্নাংশের গুণ। এরপর কোনো ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা গুণ করার অর্থ কি? পূর্ণ সংখ্যা গুণ করার অর্থ হচ্ছে হরকে ঠিক রেখে লবকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করা। দেখো আমি তোমাদের একটা উদাহরণ দেখাই, মনে করো 2
এই পূর্ণ সংখ্যাটার সাথে আমাদের একটা ভগ্নাংশ, মনে করো 3/5, এই ভগ্নাংশটা গুণ করতে হবে। তো এই ভগ্নাংশটা গুণ করা, এটার মানে হচ্ছে এই 2 আর 3 গুণ করা আর হর ঠিক রাখা, হর যা আছে তাই রাখা। কেন আমরা এটা করি? কারণ আমরা জানি এই পূর্ণ সংখ্যাটার নিচে মনে মনে 1 আছে, যেই একটা আমরা লিখি না। আর আমরা জানি ভগ্নাংশের গুণ মানে হচ্ছে লবের সাথে লব গুণ আর হরের সাথে হর গুণ। এজন্য আমরা পূর্ণ সংখ্যাটাকে লবের সাথে লিখি আর হরটাকে ঠিক রেখে দিই। এটাই এখানে লেখা হয়েছে। তারপর লেখা আছে ভগ্নাংশকে কোন রূপে প্রকাশ করলে হিসাব সহজ হয়। ভগ্নাংশকে লঘিষ্ঠ রূপে প্রকাশ করলে হিসাবটা সহজ হয়। লঘিষ্ঠ রূপ মানে লঘিষ্ঠকরণ করা, মানে ভগ্নাংশটাকে ছোট করে লেখা, আর ভগ্নাংশটাকে ছোট করে লিখলে আমাদের হিসাবটা সহজ হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা ভাগ করার অর্থ কি। ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা ভাগ করার অর্থ হচ্ছে প্রথম ভগ্নাংশটা ঠিক রাখা এবং দ্বিতীয় ভগ্নাংশটাকে বিপরীতকরণ করা, অর্থাৎ উল্টে ফেলা, অর্থাৎ লবকে হর বানানো আর হরকে লব বানানো। তো বিপরীত ভগ্নাংশ করলে যেটা পাওয়া যাবে সেটা দ্বারা গুণ করা, কাকে? প্রথম ভগ্নাংশটাকে। এটা আমরা জানি। এরপর এখানে লেখা আছে কোন ভগ্নাংশ ও ওই ভগ্নাংশের কোনো ভগ্নাংশ এবং ওই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশের গুণফল কত। অবশ্যই 1 হবে। কোনো ভগ্নাংশ এবং তার বিপরীত ভগ্নাংশ যদি আমরা গুণ করি তাহলে 1 হবে। যেমন দেখো, উদাহরণ আছে এখানে। এই যে একটা ভগ্নাংশ 1/7। 1/7 এর বিপরীত কি? বিপরীত মানে হচ্ছে লবটা হর হবে আর হরটা লব হবে। তাহলে এখানে লবে আছে 1, তাহলে এই লবের 1টা চলে যাবে নিচে, আর হরে আছে 7, এই হরের 7টা চলে যাবে উপরে। ঠিক আছে? তাহলে এই 1/7 আর এই 7/1, 7/1 মানে কি? 7। ঠিক আছে? কারণ নিচের একটা লেখে না আসলে, মানে পূর্ণ সংখ্যা 7। তো এই যে দেখো এখানে 7 লেখা হয়েছে। তাহলে 7 আর 1/7 এই দুটো গুণ করলে কত হবে? দেখো আমি তোমাদের এই যে এখানে দেখাচ্ছি, 7 আর 1/7 এই দুটো একটা আরেকটার বিপরীত, দুটো গুণ করলে কত হবে? এখানে যেহেতু লব, এখানে এই 7টা হচ্ছে লবে আছে আর এই 7টা হরে আছে, তাহলে লবের 7 আর হরের 7 আমরা কাটতে পারি। তাহলে কি থাকে? 1 থাকে। তাহলে ফলাফল কত? 1 হয়। এখানে 1 হবে। তাহলে কি উত্তর কত হয়? উত্তর হয় 1। ঠিক আছে? কোনো ভগ্নাংশকে তার বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করলে গুণফল হয় কত? 1। তারপর দেখো এখানে আছে দশমিক ভগ্নাংশ কাকে বলে। যেসব ভগ্নাংশের হর 10, 100, 1000 অর্থাৎ 10 এর ঘাত যে সকল সংখ্যা তাদেরকে দশমিক ভগ্নাংশ বলে। অর্থাৎ দশমিক ভগ্নাংশগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশের হরে থাকে 10, 100 বা 1000, অর্থাৎ 10 বা 10 এর ঘাত, মানে 10 এর ঘাত মানে 10 এর ঘাত যদি 2 হয় তাহলে সেটা 100, আরও বেশি হইলে 3 হইলে 1000, 4 হইলে 10,000, মানে এইভাবে করে 1 থাকে আর 0 একটা একটা করে বাড়তে থাকে, সেগুলো হচ্ছে হরে থাকে। তো এই ধরনের সংখ্যাগুলোই মূলত দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর প্রথম অঙ্কটিকে আমরা দশমাংশ বলি আর দ্বিতীয় অঙ্কটিকে আমরা শতাংশ বলি, এভাবে তৃতীয়টিকে আমরা সহস্রাংশ বলি। এরপর দেখো আমরা দেখতে পাচ্ছি দশমিকের গুণ ও ভাগের কিছু নিয়ম এখানে দেওয়া আছে। প্রথমে হচ্ছে গুণ ও দশমিক সংখ্যাকে 10, 100 বা 1000 দ্বারা গুণ করলে গুণকে, মানে যে সংখ্যাটা দিয়ে আমরা গুণ করি সেখানে যতগুলো শূন্য থাকে দশমিক বিন্দুর ডান দিকে তত ঘর সরে যায়, এটা আমরা জানি। আর যদি ভাগ করি তাহলে বাম দিকে তত ঘর সরে যায়। তারপরে দশমিক ভগ্নাংশের ভাগ করতে গিয়ে যখন দশমিক বিন্দুর পরের অঙ্ক নেওয়া হয় তখনই ভাগফলে একটা দশমিক বিন্দু দিতে হয়, কারণ যখনই আমরা দশমিক বিন্দুটাকে ক্রস করে তার পরের সংখ্যাটা নিব তখন আমাদের ভাগফলে একটা দশমিক দিয়ে তারপরের সংখ্যাটা আমাদের নিতে হবে। এরপর আছে দশমিক ভগ্নাংশের গুণের সময় দশমিক বিন্দু বর্জন করে পূর্ণ সংখ্যার গুণের মতোই গুণফল নির্ণয় করতে হয় এবং গুণ্য ও গুণ্যকে দশমিকের ডানে যত অঙ্ক রয়েছে গুণফলে তত ঘর বামে দশমিক বিন্দু বসাতে হয়। অর্থাৎ যখন আমরা দশমিক দুটি সংখ্যা গুণ করব তখন দশমিক নাই ধরে প্রথমে সাধারণভাবে গুণ করব, এরপর গুণ্য এবং গুণকে যত ঘর পরে
দশমিক আছে সেটা হিসাব করে, মনে করো গুণকে আছে 2 ঘর পরে আর গুণকে আছে 3 ঘর পরে, তাহলে মোট 5 ঘর পরে দশমিক আছে। তাহলে আমরা গুণফল পাওয়ার পর মোট 5 ঘর পর ডান দিক থেকে বাম দিকে মোট 5 ঘর পর আমরা দশমিকটা বসাবো। এই হচ্ছে নিয়ম। আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখেছি। গুছিয়ে পড়াশোনা করতে এবং তোমার পরীক্ষার প্রস্তুতিকে নিশ্চিত করতে এখনই ভর্তি হয়ে নিতে পারো আমাদের অনলাইন ক্লাসে। আমাদের অনলাইন ক্লাসের নতুন ব্যাচ এর ক্লাস শুরু হবে 1 জুন 2026 থেকে। প্রোগ্রামটি হচ্ছে পঞ্চম শ্রেণীর বৃত্তি কোচিং 2026। সপ্তাহে ক্লাস থাকবে 5 দিন এবং বিষয় থাকবে বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, অর্থাৎ তোমার বৃত্তি পরীক্ষার জন্য সকল বিষয় কভার করা হবে। আমাদের রেগুলার প্রাইস হচ্ছে প্রতি সাবজেক্ট মাত্র 300 টাকা, আর কম্বো অফার মাত্র 5টি সাবজেক্ট মাত্র 1200 টাকা, অর্থাৎ 5টি সাবজেক্ট তুমি মাত্র 1200 টাকা মাসিক খরচ করে 5টি সাবজেক্ট পড়ে ফেলতে পারবে। ক্লাসে যারা নিয়মিত থাকবে এবং নিয়মিত বাড়ির কাজ জমা দিবে এবং প্রতিটি পরীক্ষায় ভালো ফলাফল করবে তাদের জন্য রয়েছে স্পেশাল রিওয়ার্ড অফার। তারা প্রতিটি সাবজেক্টে 10% করে ডিসকাউন্ট পাবে। মাসিক ফি আসবে মাত্র 1180 টাকা। যারা 1 জুন 2026 এর মধ্যেই ভর্তি নিশ্চিত করবা তারা বিশেষ অফার পেয়ে যাবা। 80% ডিসকাউন্টের বিশাল ছাড়। দৈনিক খরচ মাত্র 10 টাকা এবং মাসিক খরচ মাত্র 300 টাকা। মাসিক মাত্র 300 টাকা খরচ করে তোমরা তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য নির্ধারিত 5টি বিষয়ের পড়াশোনা নিশ্চিত করতে পারবে। বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, এই 5টি বিষয় তোমরা 1 মাস জুড়ে পড়তে পারবে মাসে মাত্র 300 টাকা খরচ করে। আসন সংখ্যা সীমিত, তাই দেরি না করে দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ করো এবং তোমার ভর্তি নিশ্চিত করো, অথবা আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারো। আমার ফেসবুক পেজ শিউলিস ক্লাসরুম, সেখান থেকেও বিস্তারিত জেনে ভর্তি নিশ্চিত করতে পারো।